আগের ভিডিওতে বলেছিলাম, অনেকে দেখেছেন যে এপ্রিল মাসে 2 এপ্রিলের পর থেকে যে কোনো সময় মার্কেট ডাউন বা কারেকশন আবার একটা লাস্ট লেগ সুইং লো বানাতে পারে। তো সেটা নিয়ে ভিডিওর যে এপ্রিল মাসে তাহলে কি সত্যিই পড়বে বাজার, আর কখন বাজার পড়লেও বা কখন থামবে এই পতনটা আর ঊর্ধ্বমুখী তারপর হবে বাজার। দেখুন, আগের ভিডিওতে যারা পুরনো ভিউয়ার আছেন, আমি ভিডিও অনেকে ভাবছেন যে আমি 1 মাস 2 মাস 3 মাস সবে ফার্স্ট টাইম অনেকে দেখেছেন ফার্স্ট টাইম, বাট আমি ভিডিও বানাচ্ছি 4 থেকে 5 বছর ধরে অনলি ইউটিউবে। তো আপনাদের যতটা স্টক মার্কেটে এক্সপিরিয়েন্স বা মার্কেটে যতদিন দেখেছেন তার থেকে আমি বেশি দিন শুধু ভিডিওই বানাচ্ছি। অবশ্যই যেদিন ফার্স্ট দিন স্টক মার্কেটে আমি এসেছি শিখেছি সেদিন থেকে নিশ্চয়ই ভিডিও বানাচ্ছি না, তার আগের 5 বছর ভিডিও বানাচ্ছি। 5 বছর তার আগের এক্সপিরিয়েন্স টোটাল এই বছর আমাদের মে মাস আসলে আমার পার্সোনালি 10 বছর এক্সপিরিয়েন্স কমপ্লিট হবে স্টক মার্কেট। তো সেই ক্ষেত্রে অনেকে নেগেটিভ কমেন্টস করেছেন, ঠিক আছে, যেটা আমি আমার জেনারেলি ভিডিওতে পাই না ঠাকুরের আশীর্বাদে। বাট কেন গায়ে লেগেছে সবার, আমি কিছুই বলিনি। আমি জাস্ট বলেছি যে এপ্রিল মাসে 2 এপ্রিলের পর মার্কেট হয়তো পড়তে পারে। কেন বলেছি? ট্রাম্পের ট্যারিফসের জন্য। ট্রাম্পের যে ট্যারিফ পলিসিস আছে, ট্যারিফস যদি ইমপ্লিমেন্টেশনস হয়, এটার জন্য মার্কেট 2 এপ্রিল থেকে পড়তে হবে। এবার 2 এপ্রিল মানে 2 এপ্রিলেই পড়বে সেটা না, ট্রাম্পের উপর ডিপেন্ড করছে কবে কি অ্যানাউন্স করছে। বাট আমি ওই জন্য ডেট আমি ভাগ করেও দিয়েছি যে 2 এপ্রিল থেকে 15 এপ্রিলের মধ্যে মার্কেট পড়া, এর মধ্যে সেটা 6 তারিখ হতে পারে, 7 তারিখ হতে পারে, এই 2 সপ্তাহের মধ্যে যে কোনো একদিন মার্কেট পড়া স্টার্ট হতে পারে, যেদিন ইন্ডিয়ার ব্যাপারে যদি কিছু নেগেটিভ কিছু বলে। অ্যান্ড ট্যারিফ সবসময় নেগেটিভই হয়। তো এখান থেকে নেগেটিভ হওয়া হয়তো শুরু হলো, 15 এপ্রিল থেকে 27 এপ্রিল কি বলেছিলাম, এই ডেটের মধ্যে হয়তো বটম হতে পারে। বটম মানে এখান থেকে আবার যে বাড়ে, এইটা যে বটম বলেন, এই বটমটা হতে পারে, ক্রিয়েট হতে পারে। অ্যান্ড 27 এপ্রিল থেকে 31 মে না কত একটা মে মাস বলেছিলাম না, আমি বলেছিলাম না, হ্যাঁ, মে বা জুন মাস অব্দি, মে বা জুনের মধ্যে হয়তো মার্কেট আবার সাইডওয়েজ গিয়ে আপ ট্রেন্ড যেতে পারে, এটা আমি বলেছিলাম। এত এক্স্যাক্টলি কি করে বলা যায় স্টক মার্কেটে, এটা হচ্ছে অনেকের নেগেটিভ কমেন্ট এসছে, ঠিক আছে, যে যা পেরেছে লিখেছে, ঠিক আছে। এখানে কি আমার কোনো ফারাক পড়েছে? দি অ্যান্সার ইজ নো। কেন? আমি ইচ্ছা করে আবার সেম টপিকে ওই জন্য আবার আমি সেকেন্ড ভিডিও নিয়ে এসেছি, আবার আসবে, আমি আবার থার্ড ভিডিও বানাবো। এরকম করলে হয়তো 1 বছর ধরে এই টপিকের উপরেই ভিডিও বানাবো, এপ্রিল চলে গেলেও এপ্রিলের উপরে ভিডিও বানাবো, আমার কোনো ফারাকই পড়ে না, ঠিক আছে। এবারে কেন আমি বারবার বলছি, বিকজ আপনারা যখন আগে মনে ছিলেন, যখন আমি বলতাম কিনবেন না, আমি অ্যাডভাইস করছি না ডিরেক্টলি, বাট স্টিল আরভিএনএল, আইআরএফসি এগুলো যখন পড়বে, খুব পড়বে, কিনবেন না। মনে আছে ঠিক আগের বছর এই সময় বা এপ্রিল মে জুন এই সময়টা বলেছিলাম যখন, ভিডিও তো আমার আছে, ইউটিউব চ্যানেলে যাবেন, পরপর 1 বছর আগে ভিডিও দেখবেন, আপনাদের সামনে আছে, কোনো কিছু ডিলিট তো হয় না, তো আপনাদের সামনে আছে, যে কোনো ভিডিওর কমেন্ট সেকশনে বা সবকিছুতে লেখা থাকতো আমি কেন বলছি এগুলো এত বাড়ছে 5 গুণ 6 গুণ 20 গুণ 30 গুণ রিটার্ন দিচ্ছে, আমি কেন এগুলো থেকে বেরিয়ে আসতে বলছি, বা এগুলো কেন ধরতে না করেছিলাম, বিকজ অনেকখানি বেরিয়ে গেছিল, ধরলে 2021 বা 22-এর ফার্স্টে ধরতে হতো, আপনারা 24-এ এসে ধরছেন এই উপরে। সেখানে আমার অবজেকশন ছিল যে এখানে পি রেশিও বা ভ্যালুয়েশন অনেক হাই হয়ে গেছে, তো ইন্ট্রিনসিক ভ্যালুর সাথে ম্যাচ খাচ্ছে না। ইন্ট্রিনসিক ভ্যালু আপ হওয়ার জন্য আমার মতে এখান থেকে একদম পড়তেই পারে, অ্যান্ড সবাইকে ট্র্যাপ এখানে করাতেই পারে, সেই জিনিসটা হলো। অ্যান্ড তারা এখন আমার অফিসে আসেন, কি করব দাদা, আবার সেই জিনিসটাই হয়তো রিপিট হবে। আমি আবার কনফিডেন্টলি আমি কিছু বলছি না, আমি অ্যাস্ট্রোলজার না, আমি কিছু না, রিপিট হবে। কেন রিপিট হবে? আমি একটা নতুন টেকনিক্যাল অ্যানালিসিস নিয়ে আমি এসেছি, ঠিক আছে। দেখুন, আপনাদের না ম্যাক্রো ইকোনমিক্স, নিজের আপনার হোল্ডিংস আছে, নিজের হোল্ডিংস মাইনাস যাচ্ছে, একটু মার্কেট বাড়ছিল, তখনই বাড়ার সময় আমি বলেছি যে ডাউন যাবে, ওই জন্য একটু সবার গায়ে লাগবে। বাট আমি এটাও বলেছি, দেখবেন ওই ভিডিওতে লাস্টের দিকে, ওটাও আছে সেম ভিডিওতে, আগের ভিডিওতে, যে মার্চের থার্ড উইক বাড়বে, অ্যান্ড মার্চের ফোর্থ উইক বাড়বে বা একটু কমবে, বা মোটামুটি সাইডওয়েজ একই জায়গাতেই থাকবে, ওই 500 পয়েন্টের মধ্যে ঘোরাফেরা করবে, একই জায়গাতেই থাকবে, যেখানে থার্ড উইক শেষ হবে সেখানে একই জায়গাতেই থাকবে, 500 পয়েন্টের এদিক ওদিক, একটু বাড়লো কোনোদিন কমলো, একই জায়গাতেই থাকবে। সেই জিনিসটাই এখন হচ্ছে কিনা একটুখানি মার্চের থার্ড উইক অ্যান্ড ফোর্থ উইক, এটা একটু নিচে কমেন্ট করে জানাবেন। থার্ড উইক পুরো বেড়েছে, ফোর্থ উইক আজকে অবধি একদিন কমেছে, একদিন বেড়েছে, একদিন সাইডওয়েজ গেছে, এরকমই হয়েছে, ঠিক আছে, ওকে। তো এইবারে কেন আমি জিনিসটাকে বলছি, এখানে যদি আমি এক নিউজের উপর চলে যাই ক্রমে,
তো ডোনাল্ড ট্রাম্প অলরেডি ট্যারিফসের ব্যাপারে অলরেডি বলা শুরু করছে। ট্যারিফস কিন্তু পজ করে দিয়েছে, ট্যারিফস কিন্তু এন্ড করেনি। তো 3 মার্চের পর ট্যারিফগুলো পজ করে দিয়েছে, এন্ড করেনি। তো অলরেডি ট্রাম্প আজকেই 25% ট্যারিফ লাগিয়েছে কার ইম্পোর্ট, ইউএসএতে যে ইম্পোর্ট হয় যে কার্স বা গাড়ি, তো অটোর উপর, অটোমোবিল, তো অটো ট্যারিফস অলরেডি লেগে গেছে, ঠিক আছে, অটো ট্যারিফস অলরেডি লেগে গেছে, ঠিক আছে। নেক্সট যদি আমি বলি রিলায়েন্সের উপর একটা ট্যারিফের, যে রিলায়েন্স ইন্ডাস্ট্রি দুদিন পর নিফটি যে পড়লো 2%, 1%, রিলায়েন্স 2-3% পড়লো, এটা কেন হয়েছে? বিকজ ভেনেজুয়েলার উপর, ইম্পোর্টসের উপর ট্যারিফ লাগিয়েছে 25% ডোনাল্ড ট্রাম্প। অ্যান্ড যেহেতু রিলায়েন্স ভেনেজুয়েলার থেকে তেল নেয়, সেই ক্ষেত্রে আমার পড়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, তো একটু হলেও এফেক্ট হয়েছে। ভেনেজুয়েলার উপর তেল লাগিয়ে ট্যারিফ লাগিয়ে সেখানে রিলায়েন্স এফেক্ট হয়েছে, বিকজ রিলায়েন্স ওখান থেকে তেল নেয়। বাট যেহেতু 4-5%ই তেল নেয় 100%-এর মধ্যে, সেহেতু অতটা এফেক্ট হয়নি, 2-2.5%-এর মধ্যে আটকেছে। তো এই জিনিসটা শুধু এই একটা ইনডাইরেক্টলি যদি ট্যারিফ এরকম হচ্ছে, তাহলে ডিরেক্টলি ইন্ডিয়ার ব্যাপারে তো এখন কিছু কথা বলেইনি। এখন শুধু ভেনেজুয়েলা, কানাডা, মেক্সিকো, চায়না এইসবের ব্যাপারেই শুধু কথাবার্তা চলেছে। অ্যান্ড বলেছে যে 2 এপ্রিলের পরে ট্যারিফ নিয়ে আলটিমেট যে কথাটা, সেই আলটিমেট কথাটা হবে আমার মতে। অ্যান্ড ডোনাল্ড ট্রাম্পের মতো ইন্ডিয়াকে ছাড়া উচিত না। ইন্ডিয়া হয়তো বাঁচবে না এখান থেকে, রেসিপ্রোকাল ট্যারিফ থেকে ইন্ডিয়াও বাঁচবে না, ইন্ডিয়াকে এর মধ্যে সামিল করবে হয়তো পরে 1 মাস, 1.5 মাস, 2 মাস পর ট্যারিফটা আগেরবারের মতো কমিয়ে দিল ট্রাম্প আসার পরে, আগেরবার 2018 সালে ধরুন, তারপরে রিমুভ করলো বা কমিয়ে দিল ট্যারিফ, এখন 15-20% লাগাচ্ছে, পরে 5%, 2%, 3% রেখে দিল, সেটা আলাদা, তখন পজিটিভ হয়ে যাবে আবার। কিন্তু বারবার বলছি, ট্যারিফ যদি লাগায় তাহলে ট্যারিফ মানে নেগেটিভ নিউজ। স্টক বাই স্টক, সেক্টর বাই সেক্টর সব কিছু পড়লে আমার নিফটিও পড়বে, সবকটা সেগমেন্টই আমার পড়তে বাধ্য, কেউ এখান থেকে যেতে পারবে না, বাঁচতে পারবে না। এই ট্যারিফ নিয়ে দেখবেন ইউটিউবে এখন সবে ভিডিও আসা শুরু হয়েছে, বাট এটাই আমি 19 তারিখের ভিডিওতে অলরেডি আমি বলে দিয়েছি, আগে থেকে বলে দিয়েছি, ডেট বাই ডেট, সেটা সারা ইউটিউবে কারোর দমই নেই বলবে, ঠিক আছে। দেখুন, আমাকে বাজে কথা বলে লাভ নেই, আপনি যদি আমার কথাটা শোনেন না, আগে আইআরএফসি, আরভিএনএল এইগুলো বেঁচে যেত। আপনারা জাস্ট ইমোশনে মার্কেট চলে, আপনারা গ্লোবাল মার্কেট দেখেন না, ম্যাক্রো ইকোনমিক্স দেখেন না, আপনারা জাস্ট ইমোশনে মার্কেট ভাবেন যে চলছে, মানে আপনারা যেটা ভাবছেন সেটাই হচ্ছে। বাট সেটা যদি হয়, তাহলে প্রত্যেকবার যখনই যা বাই করেন সেটার উল্টো কি করে হয়? তাহলে লসে কেন আসেন এখন? তাহলে বেশিরভাগ তো লসেই আছেন না, মার্কেটে এসছেন তো 2020 পরে, সারাক্ষণ তো প্রফিটই দেখেছেন, তাহলে একটু ডাউন যাওয়ার পরে একটু যখন আপ হয়েছে, তখন ভাববেন কি আমি আবার সেটাকে সবাইকে ডিমোটিভেট করছি, বা ডিমোটিভেট কিছুই করছি না, আমি মোটিভেট করছি যে ঠিকঠাক তারিকা, আলটিমেট তো উপরেই যাবে আমিও জানি, বাট ঠিকঠাক তারিকা নিয়ে ঠিকঠাক জেনে শুনে আপনারা ইনভেস্টমেন্টটা করুন, জুয়ার মতো ইনভেস্টমেন্ট করুন না। জুয়ার জন্য এখন আইপিএল চলছে, সেটা খেলুন, ঠিক আছে। আমি স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি, কারোর ভালোবাসা পেতে এখানে আসিনি, আপনার পছন্দ হবে দেখবেন, না হবে দেখবেন না। আপনি যে আমাকে বলছেন, অনেকের হিংসা, জানেন তো, একটা হিংসা আমি বুঝতে পারলাম কমেন্টটা পড়ে, অনেকের অবজেকশন আছে আমার এজ নিয়ে, আমি এত বাচ্চা বয়সে আমি কি করে বলছি, আমার এখনো দুধের দাঁত ওঠেনি, এরকম টাইপের স্টেটমেন্ট। তো আমি তাদের কথা থেকে একটা জিনিস বুঝতে পারি, তারা ধরুন আমার মতো বয়সে কিছু বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করছে না, বাট তারা আমার মতো বয়সে হয়তো চায়ের দোকানে আড্ডা মেরেছে, সেটা তো আমার দোষ না। তাদের ছেলে মেয়েও হয়তো সেম জিনিসটা করে, সেটাও তো আমার দোষ না। তাদের অবজেকশন হচ্ছে আমি করতে পারিনি, 22 বছর বয়স রাজের মতো কিছু করতে পারিনি, আমার ছেলে মেয়ে করতে পারেনি, তাহলে এই ছেলেটা কি করে করছে? আমাদের সামনে একটা ছেলে উঠে যাবে ওয়েস্ট বেঙ্গলে, স্ট্রেঞ্জ। আমি যা সারা জীবনে করতে পারিনি, এই ছেলেটা কি করে করে নিচ্ছে, এটাই হচ্ছে তার বক্তব্য, অনেকের বক্তব্য, ঠিক আছে। তো এখানে যদি সেই এজ নিয়েই ফ্যাক্টর হতো, তাহলে সচিন তেন্ডুলকারকে ক্রিটিসাইজ করা উচিত, যে 16 বছর বয়সে আপনিও ইন্ডিয়া খেলেননি, আপনার ছেলেমেয়েও খেলেনি, আমিও তো ইভেন খেলিনি, আমি এখনো ক্রিকেট খেলি, কর্পোরেট ক্রিকেট খেলি আমার শখের জন্য, বাট স্টিল 16 বছর বয়সে সবাইকে ভেবাচাকা খাইয়ে সচিন তেন্ডুলকার, যে একদম লো বয়সে, একদম কম বয়সে এসছে, 16 বছর বয়সে, সে হচ্ছে এখন গড অফ ক্রিকেট। 22 বছর, 23 বছর, 30 বছর অনেকে ইন্ডিয়া টিমে এসছে, কেউ গড অফ ক্রিকেট হতে পারেনি, ক্রিকেটের ভগবান সেই হয়েছে যে ফার্স্টে এসছে। আমি আমার সাথে কিছু বলছি না যে আমিও কিছু হয়ে যাব না, বাট ওয়ারেন বাফে 12 বছর বয়সের থেকে স্টক মার্কেট করছে, তাকেও অনেকে অনেক কথা বলেছে, কি করছে এই ছোট বয়সে, কি হচ্ছে এগুলো, আমি কিছু করতে পারিনি। একটা ইকোনমিস্ট, অনেক ইকোনমিস্ট হতে বলে যে 40 বছর 50 বছর বয়সে ইকোনমিস্ট, আমি 30-40 বছর বয়সে কিছু করতে পারি, তুমি 12 বছর বয়স থেকে কি করছো? বাট তাকে আমি তো অ্যাটলিস্ট মানি ইন্সপিরেশন স্টক মার্কেটের, ওয়ারেন বাফে।
ঠিক আছে? তো ওই জন্য এজ দিয়ে জিনিসটা দেখা বন্ধ করুন। আপনার এই পার্সপেক্টিভে একটুখানি বাঙালি পার্সপেক্টিভ থেকে একটু বেরিয়ে যান, নিজের ছেলেমেয়েকে বোঝান যে 16, 17, 18 বছর বয়স থেকে কিছু করতে হবে। তাদের যদি ইচ্ছা থাকে তারা অবশ্যই করবে, বাট আমাকে তো আপনি আটকাতে পারবেন না। ঠিক আছে? এই এথিক্সটা আমার বাবা মা আমাকে শিখিয়েছে। ঠিক আছে, ওকে। দেন আচ্ছা, একটা জিনিস এখানে দেখার বিষয় হচ্ছে, এখানে একটা গ্যাপ আপ গ্যাপ আপ গ্যাপ আপ করে বাড়ছে। আপনারা যে অনেকে কমেন্ট করতেন নিচে যে মার্কেট গ্যাপ, এই যে গ্যাপ আপ করে যে বেড়েছিল কিছুদিন আগে, আমি যদি দেখাই এইখানে একটা গ্যাপ আছে, বড় একটা গ্যাপ আছে, এই গ্যাপটা ফিল করতে আসবে। এই গ্যাপটা কোথায়? অ্যাপ্রক্সিমেটলি আছে 20,300 কাছে। তো 20,300 অব্দি আসছে মার্কেট। এই যে ডাউনটা হচ্ছে, লাস্ট লেগ বা লাস্ট বটম ওখানে বানাবে। তো আমি এটার উপর ভিডিও বানিয়েছি যে গ্যাপ ফিলটা এবার আসবে না হয়তো, যদি ভাগ্যক্রমে কিছু আমার অ্যানালিস ঠিক হয় 27 সাল বা 28 সালে যদি গ্লোবাল ইকোনমিক ক্রাইসিস রিসেশনের মতো আসে, তখন 30,000 ছুঁয়ে 40% ক্র্যাশ হয়ে এইখানে 18,000 অব্দি আসবে, তখন এটাও গ্যাপ ফিল হয়ে যাবে। আমি ওটা বলেছি, ঠিক আছে, বাট এইবারে আসবে না। বাট এইটার কথা যদি আমাকে বলতে হয়, এইটার গ্যাপের কথা বলছেন, তাহলে এই গ্যাপের কথা কেন বলছেন না? মার্কেট একটুখানি বাড়লো, আপনাদেরও ডাউন থেকে আপসাইড হয়ে গেলেন আপনারা। তাহলে এখানে তো একটা গ্যাপ আছে, দুটো গ্যাপ আছে, প্রত্যেকদিন গ্যাপ আপ করে বেড়েছে, তিনটে গ্যাপ আছে। এই তিনখানা গ্যাপ তো ফিল করতেই আসবে, ছোট ছোট গ্যাপ তো ফিল করবেই, তিনটে গ্যাপ তো ফিল করবেই। নামার সময় এই গ্যাপটা এখানে ফিল করে দিয়েছে, এই গ্যাপটা দেখুন উঠে ঠিক ফিল করে দিয়েছে। তো এবার এটা গ্যাপটা ফিল করতে গেলে তো আপনার নামতেই হবে। যদি আপনাদের গ্যাপ ফিলের কনসেপ্ট দিয়ে যদি বোঝায় তাহলে তো করা উচিতই, অ্যান্ড অবশ্যই 90% অফ দ্য টাইম গ্যাপ ফিল করে। তো এই নিচের একদম গ্যাপ একদম রয়েছে 22,500, 400 থেকে 22,500 কাছে, যেখান থেকে মার্কেটটা র্যালি না অল্প একটুখানি আপমুভ দেওয়া শুরু হয়েছে। বাট এখানে একটা জিনিস আপনি যদি দেখেন ভালো করে, এখানে যদি দেখেন 1 মিনিট, এখানটা যদি দেখেন 22,800 কাছে একটা রেজিস্ট্যান্স ছিল, যেটা আমাদের লোয়ার হাই বানিয়েছিল এর আগে। লোয়ার হাইটাকে ব্রেক করার চেষ্টা করেছিল, বাট ব্রেক করতে পারেনি। ব্রেক করলে আলাদা ব্যাপার ছিল, তাহলে হয়তো ট্রেন্ড রিভার্সাল আমি কনফার্ম বলতে পারতাম, বাট ব্রেক করতে পারেনি। এখান থেকেই একটা কনফিউশন ক্যান্ডেল ক্রিয়েট করেছে। কনফিউশন ক্যান্ডেল মানে কি? বডি মাঝখানে ক্রিয়েট হয়েছে, নিচেও উইক উপরেও উইক। যখনই নিচেও বড় উইক থাকে, উপরেও একটা বড় সিগনিফিকেন্ট উইক থাকে বা শ্যাডো থাকে, তখন প্লাস রেড ক্যান্ডেল, এটাকে বলা হয় হচ্ছে রেজিস্ট্যান্সের কাছে কনফিউশন ক্যান্ডেল। মানে বায়াররা এখানে কনফিউজড যে এটা উপরে যাবে কিনা, সেলাররা এখানে কনফিউজ যেখান থেকে আবার নিচে যাবে কিনা, পুরো মার্কেট কনফিউশনে আছে। ঠিক আছে, সেটাকে কনফার্মেশন করেছে পরের দিন। কনফিউশন বাইং হবে না সেলিং হবে, সেদিনকে আটকে গেল। সেকেন্ড দিনটা দেখার বিষয় যে বাইং হচ্ছে কি সেলিং হচ্ছে। সেকেন্ড দিন আবার সেলিং হয়েছে, এটা আমার মতে খুবই একটা বিয়ারিশ সাইন। মানে এখান থেকে মার্কেট যেখান থেকে এসেছিল অ্যাটলিস্ট এইখান অবধি তো আসা উচিত, এই অবধি আসুক, তারপরে আমি নেক্সট অ্যানালাইজ করবো। ঠিক আছে, অল্প অল্প করেই করবো, এই অবধি আসা উচিত। দ্য রিজন বিং, এখানে একটা ক্রিয়েট হয়েছে শুটিং স্টার, ইনভার্টেড হ্যামার, উল্টো হাতুড়ি ইনভার্টেড হ্যামার, তারই উল্টো ভার্সন, ওটাকে বলা হয় উপরে আপ ট্রেন্ডে বলা হয় শুটিং স্টার। তো শুটিং স্টারটা যখন চার্টের একটা ট্রেন্ডের উপরে আপ ট্রেন্ডে থাকে, এটা আমি আমার কোর্স যে আমাদের হয় এডজি অ্যাপের কোর্স হয় সেখানে এরকমভাবেই বোঝানো আছে। এটা শুটিং স্টার আপ ট্রেন্ডে থাকে অ্যান্ড উপরের দিকে থাকে রেজিস্ট্যান্সের কাছে, অ্যান্ড এখান থেকে তারপর একটা রেড ক্যান্ডেল কনফার্মেশনের জন্য আসে, সেখান থেকে বাইং করতে হয়। ট্রেডিং এর ক্ষেত্রেও 5 মিনিটের ক্যান্ডেল থেকে ট্রেডিং এর ক্ষেত্রেও করতে হয়। তো এখানে ইনভেস্টমেন্ট বা ওয়ান ডের ক্যান্ডেল তো সেটাই মিন করছে। তারপরে একটা গ্রিন হয়েছে, ডাজন্ট ম্যাটার, ঠিক আছে। কিন্তু এইটা এখানে টেকনিক্যাল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের হিসাবে শুটিং স্টার আমাদের এখানে একটা কনফার্মেশন দিয়ে দিয়েছে পরেরটা রেড হয়ে, যে এখানে কনফিউশন যে ছিল বাইং হচ্ছে কি সেলার সাইড, কোনটা সেলিং হচ্ছে, তো পরেরটা সেলার সাইডটা ডমিনেট করেছে। তার মানে এখানে একটা লং টার্মে বা আনে বলে 1 মাস 1.5 মাসে হয়তো ডাউন সাইড এখানে যেতে পারে। আমি বলছি না, আপনাদের যদি এখনো কনফিউশন থাকে না যে আমি ভুল বলছি, উপরের দিকে যেতে পারে, তাহলে কিনুন না, আপনারা কিনুন, কিনে কিনে আমাকে স্ক্রিনশট পাঠান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া আছে। যদি কেউ ইনভেস্টমেন্ট করতে চান আমাদের থ্রুতে, 10 বছর আমাদের অ্যাডভাইসে চলতে চান, যে কিছু পয়সা বানিয়ে নি, সারা জীবন লস করেছি নিজে করতে গিয়ে, তাহলেও আমরা আছি। যদি আপনি আমাকে চ্যালেঞ্জ করতে চান যে, তাহলে কিনুন, 1 লাখ 1.5 লাখ 2 লাখ 5 লাখ 10 লাখ যা আছে আপনি নিজে থেকে কিনুন, কিনে আমাকে স্ক্রিনশট পাঠান যে আমি আপনাকে অপোজ করছি। নিচে নাম্বার 7003684863 হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, নিচে আমাকে কিনুন, যে এইখানটাতে আপনার যদি দম থাকে আপনার অ্যানালিসিসের উপর যে আমার আগেনস্টে যাবেন, বাইং করুন। ঠিক আছে, বাইং করুন। টাইমের বিষয়, আর 1 মাস দাঁড়িয়ে যাই, তারপরে দেখে নেবো কে ঠিক কে ভুল। আমি ভুল হতেই পারি, আমি অ্যাস্ট্রোলজার না, আমি জ্যোতিষী না, আমি কিছু না, ভুল হতেই পারি। বাট তার জন্য টেকনিক্স আছে, তরিকা আছে ইনভেস্টমেন্ট করা, সেটা আমি লাস্টে গিয়ে বোঝাচ্ছি যে কিভাবে আমরা করছি।
তো এইটার জন্য একটা কি হলো, ট্রাম্প অলরেডি ট্যারিফ নিয়ে বলছে। সেকেন্ড হলো রিলায়েন্সের ইনডাইরেক্টলি একটা অন্য জায়গায় ট্যারিফ লেগেছে, সেটার জন্য ইনডাইরেক্টলি আমাদের স্টকসের উপর আস্তে আস্তে এফেক্ট হওয়া শুরু হয়েছে। থার্ড হচ্ছে আমাদের গ্যাপ, যে গ্যাপ কনসেপ্ট আছে, ঠিক আছে, গ্যাপ ফিলিং কনসেপ্ট, তো গ্যাপটা এখানে ফিল হলে তো আমার নিচে আসছেই আসছে, ঠিক আছে। এই তিনটে আমার মেন বিষয়। অ্যান্ড মার্কেটটা বেড়েছে, একটা জিনিস ভালো যে ইউএস ডলারটা আমাদের ইন্ডিয়ান রুপিসের আগেনস্টে যে ইউএস ডলার আছে, তো সেইটা ইন্ডিয়ান রুপিটা স্ট্রং হয়েছে, মজবুত হয়েছে সেটা। তো যদি এখানে আবার এফআইআই সিলিং বাড়ে বা আবার যদি তার জন্য একটু উইক হয়, তাহলে আবার একটা বাজে সংকেত। বাট আমি পার্সোনালি চাই এটা হোক না হোক 84 অ্যান্ড 85-এর কাছে 1-1.5 বছর যদি মানে স্টেবল থাকে, তাহলে খুব ভালো একটা নিউজ আমাদের জন্য হবে। নিফটি 50 কারেন্টলি ভিডিও বানাচ্ছি, আজকের দিনে 23,591, 23,600 কাছাকাছি আছে, উইচ ইজ ঠিকঠাক রেঞ্জ, ভেরি গুড। অনেকে নিচে কমেন্টও করেছিলেন যে আপসাইডে আপনাদের মুভমেন্ট 23,300, 23,400 অব্দি যাবে, তারা অলরেডি ভুল হয়ে গেছেন আপনাদের অ্যানালিসিস। তো সেই ক্ষেত্রে 23,600-র কাছে এখন আছে, দেখা যাক আমাদের এখানে আনেওয়ালে দিন হয়তো 2 এপ্রিল, মানে 2 এপ্রিল আমি আমার প্রেডিকশনে বলছি না, 2 এপ্রিলের পর যেদিন আমাদের ট্রাম্প বলবে সেদিন হয়তো আমাদের পড়া শুরু হতে পারে সেরাম হিসেবে। অ্যান্ড চ্যানেলটিকে যেন সাবস্ক্রাইব করে রাখবেন, জাস্ট আমাদের সাথে 1 মাস থাকুন, থেকে বুঝে যাবেন যে কে ঠিক কে ভুল। যদি ভুল হয় কোনো অসুবিধা নেই, অনেক ভিডিও আছে এরপরে। কারণ দেখুন, আমি কখনো 100% ঠিক হবো এটা আমি যদি জানিও, কেউ জানে না, বাট যদি জানিও অ্যাকর্ডিং টু সেবিস রুল আমি এটা বলতে পারি না কখনো, এটা রুলসের বাইরে, আমাকে এক্ষুনি জেলে পুরে নেবে, ঠিক আছে। আমি আমার ব্রডার ইন্ডেক্সটাকে নিজের কি বলবো, নিজের পার্সপেক্টিভটাকে আমি আপনাদের সামনে পেশ করছি, ঠিক আছে। কিছু কোয়েশ্চেন এখান থেকে নিয়ে নেবো, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে, এটা আগের ভিডিও থেকে কোয়েশ্চেন আছে। থ্যাঙ্কস ব্রাদার কঙ্কন মল্লিক, ইনি আমার খুব ওয়ান অফ দ্য বেস্ট ক্লায়েন্টস আমি বলতে পারি, আমার কথা খুব ভালো মানে ডক্টর কঙ্কন মল্লিক। আই এম ইউর ক্লায়েন্ট, কত টাকা মান্থলি এসআইপি করলে আফটার 10 ইয়ার্স 1 লাখ পার মান্থ উইথড্র করতে পারবো? আচ্ছা, কি কোয়েশ্চেন আছে বলে দিই। এখানে আমার টেরিফের ব্যাপারে কোয়েশ্চেন্স আছে, এখানে আমার আরভিএনএল আইআরএফসি এর ব্যাপারে কোয়েশ্চেন্স আছে, ঠিক আছে। এখানে আমার ইন্দাসিন্দ ব্যাংকের উপরে, ব্যাংকিং স্টকসের উপর কোয়েশ্চেন আছে, অনেক কিছু কোয়েশ্চেন্স আছে, যারা লস আছে সব রকম। তো আপনারা ভিডিওটা পুরো দেখবেন। নিচে যদি কোনো স্টক মার্কেট বা কিছুর উপর ক্রিপ্টোকারেন্সি স্টক মার্কেটের উপর যদি কোনো দিন কোনো কোয়েশ্চেন থাকে, তো নিচে এনি টপিকের উপর কোয়েশ্চেন করতে পারেন, যদি আমার ভালো লাগে আমি নিয়ে নেবো। প্রত্যেকদিন 4-5টা কোয়েশ্চেন মিনিমাম আমি ভিডিওর লাস্টে আপনাদেরটা আমি সলভ করি। 10 বছরে আপনি যদি 10 বছর পরে 1 লাখ টাকা পার মান্থ পেতে চান, তাহলে কত টাকা মান্থলি এসআইপি করতে হবে? তো 10 বছর পর আপনি ফিক্সড এসডব্লিউপি নেবেন, সেই হিসেবে 1 লাখ পার মান্থ বা 12 লক্ষ টাকা আপনি এসডব্লিউপির থ্রুতে ফিক্সড নেবেন। তো তার জন্য আমি যদি 40,000 টাকা মান্থলি এসআইপি করি, বিকজ আপনার টাইম হরাইজনটাও একটুখানি মিডিয়ান রেঞ্জে আছে, 10 বছর মানে খুব বেশি না খুব কমও না। তো 10 বছর লিখলাম, 40,000 টাকা যদি করি, বিকজ 25,000 টাকাতে 1 কোটি টাকাই হয়, ঠিক আছে। তো 40,000 টাকা অ্যান্ড 18%, যেটা আমি আপনাদেরকে করিয়ে দিতে পারবো, তো সেইটা 1.34 ল্যাক্স হয়, 1,34 মানে 34 ল্যাক্স, এটা হচ্ছে আপনার হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি। তো আপনি 1,30,00,000 থেকে 1,40,00,000-এর মতো যখনই হলো, ওখান থেকে আপনি 12%, ওখান থেকে আপনি 12 লাখ টাকা হিসেবে আপনি এসডব্লিউপি নিলেন, ঠিক আছে। এসডব্লিউপি ক্যালকুলেটার যদি আমি এখানে যাই, এসডব্লিউপি তো 1,34,00,000, আচ্ছা 1,34,00,000, এখানে একটা 34 লিখে দিই, 34 আর এখানে একটা 5 ছিল, 50। এখান থেকে আপনি যদি 1 লাখ টাকাও মাসে নেন, এরম ভাবে জিনিসটা করতে হয়। ফার্স্টে এসআইপি করলাম টাকাটা বাড়ানোর জন্য, তারপর এটা হয়ে গেল 10 বছর 15 বছরে। এবার আপনি ধরুন 15 বছর, আনে হলে 15 বছর 1 লাখ টাকাতে চালিয়ে নেবেন, তাহলে রিটার্ন যদি এখানে একটু অ্যাগ্রেসিভ থেকে ব্যালেন্সড এসে 15% নিই, বিকজ একটা সেফ ফান্ড চাই, তাহলে আপনি এই 1 লাখ টাকা করে 12 লাখ টাকা আপনি বছরে 15 বছরে আপনি কত 1,80,00,000 আপনি অলরেডি তুলে খেয়ে নিয়েছেন। অ্যান্ড আপনার 1,34,00,000-এর ভ্যালু 15 বছর পরে বেড়ে হয়ে গেছে 5,81,00,000, 6 কোটির কাছে। মানে আপনি এইটা তুলে 1 লাখ করে মাসে পাওয়ার পরেও 1,34,00,000-এর ভ্যালু 15% হিসেবে থাকছে 581। দিস ইজ দ্য পাওয়ার অফ কম্পাউন্ডিং, দিস ইজ দ্য পাওয়ার অফ মিউচুয়াল ফান্ড, যেখানে কোনো স্টকস বাগেরা কিছু পিছনে স্টকসই থাকে, ফান্ড ম্যানেজার থাকে, আপনাকে কোনো মাথা লাগাতে হচ্ছে না। স্টকসে মাথা লাগাচ্ছেন, লস হচ্ছে, আলটিমেট লাভের লাভ 2-3 বছরে দেখুন এত বেড়ে গেছে মিউচুয়াল ফান্ডগুলো, 5 গুণ 6 গুণ 10 গুণ এরকম রিটার্ন দিয়েছে। আপনার দেখুন লসে হয়ে গেছে 2-3 বছর, আপনার লাভের লাভ কিছু হয়নি, কিচ্ছু হয়নি, টাইম নষ্ট হয়েছে কিচ্ছু। ইন্ডিয়া ডেভেলপিং নেশন থেকে একটা স্টেবল নেশন হয়ে যাবে না, তখন আর রিটার্ন এইরাম পাবে না, প্রত্যেক সময় 18
20, 16, 15 রিটার্ন এরকম পাবেন না। ঠিক আছে, ইউএসএর মার্কেট মধ্যে একটু যদি বেড়ে যায়, বড় হয়ে যায় ডেভেলপিং থেকে 10 বছর 15 বছর পর, তখন না 10-15 বছর পর 10 থেকে 12%-এর বেশি পাবেন না। যা বানাতে হবে 2034 সালের মধ্যে বানাতে হবে। বারবার বলছি দ্যাট ইজ এ রিজন। ঠিক আছে, এখানে পুরোপুরি দেওয়া আছে যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে। ঠিক আছে, একটা গণিত, নর্মাল অঙ্কের গণিতে আমি বলে দিচ্ছি যে কিভাবে কি হয়, যারা যারা বুঝতে পারছেন না যে এটা কিভাবে পসিবল। তো এসআইপি তো 40,000 টাকা মাসে রেখে আপনি কত 1.34 করোড় এটা বানিয়ে নিচ্ছেন। এটা তো সবার কাছে ইজি, 18% রিটার্নে। এবারে এটা হচ্ছে 18তে বাড়লো, এবার ফান্ডটা চেঞ্জ করে 15% সেফে কি হলো, সেফ রিটার্ন পেয়ে আপনি কি করলেন, এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি 12 লাখ করে তুলছেন। 12 লাখ টাকা মানে এর রেসপেক্টে কত, এর রেসপেক্টে 12 লাখ টাকা হচ্ছে অ্যাভারেজে অ্যাপ্রক্সিমেটলি 9% হিসেবে। তো 9% হিসাবে আমি তুলছি টাকাটা। ঠিক আছে, 9% হিসাবে তুলছি 12 লাখ টাকা প্রত্যেক বছর। অ্যান্ড 6%, বাকিটা 6% এখানে আরও আছে, 15 পাচ্ছি। 6% কি এর উপর প্লাস হতে থাকছে, প্লাস হয়ে হয়ে 15 বছর পরে আফটার 15 ইয়ার্স এই টাকাটাই, এইটা পাওয়ার পরে 15 বছর পর 6 কোটি টাকার কাছে আসছে, 5.81 অ্যাভারেজে 6 কোটি টাকা কাছে আসছে। এবার তখন জিনিসের দাম ইনফ্লেশন বাড়বে, 15 বছরে অ্যাপ্রক্সিমেটলি সব কিছু জিনিসের দাম ডবল হয়। ডবল হলে 12 জায়গায় 24 লাখ দরকার হলে আপনি ডবল কি 4 গুণ করে নিতে পারবেন এখান থেকে। তো 1.5 কোটি টাকা থেকে 12 লাখ, আপনি তাহলে 6 কোটি টাকা থেকে 48 লাখ অব্দি নিতে পারবেন। সেটা যদি 24-25 লাখ অব্দি নেবেন, তাহলে এরকম করে করে সারা জীবন কেটে যাবে মোট কথা। ঠিক আছে, সারা জীবন কেটে যাবে। আচ্ছা, এখানে অনেকে বলবেন যে ইনফ্লেশন 10 বছরে এটার ভ্যালু কমে যাবে, আধা হয়ে যাবে। আমি আগে বলি, আগে বানিয়ে নিন। আগের 10 বছরে না কিছুই বানাতে পারেননি। একটা কথা বলি, 15 সালে 2015 সাল সবাই কাটিয়ে এসছি, 2015 সালে যদি কারোর কাছে 1 কোটি টাকা থাকে, আপনার কি মনে হয় 2025 সালে এসে তার ভ্যালু কি 50 লাখ, আধা হয়ে গেছে? 15 সাল 16 সাল তো সবে কাটিয়ে এলাম, করোনার 5 বছর আগে। 1 কোটি টাকার ভ্যালু কি আজকের দিনে 50 লাখ হয়ে গেছে? দি অ্যান্সার ইজ নো। আমার কাছে হয়তো 80 লাখ থেকে 85 লাখই আছে। তো থিওরিটিক্যালি আধা হয়ে যায়, বাট প্র্যাকটিক্যালি আধা হয় না, বিকজ মানুষের টাকা ইনকামই ডবল হয় না। টিসিএস ইনফোসিসে যারা ফ্রেশার জয়েন করে তাদের 3.5 লাখ টাকা প্যাকেজ, এখন 3.5 লাখই আছে। তাহলে কি করে হবে? মানুষের মায়না ইনকাম বাড়বে তবে না মানুষ খরচা করতে পারবে আর জিনিসের দাম ডবল বাড়বে, কি নাম কোনোদিন পসিবল নাকি? তো এবারে নেক্সট জিনিসটার উপর, এই চ্যানেলে যারা যারা রিয়েলিটি অ্যান্ড রিয়েল লাইফ সবকিছু নিয়ে বুঝতে চান, রিয়েলিটির সাথে বাঁচতে চান, কোনো কিছু ফেক না, একদম স্ট্রেট ফরওয়ার্ড, ভিডিওতে কোনো কাট থাকে না, কিচ্ছু থাকে না, যেটা আমার মনে আসবে সেটা বলবো, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তারা যদি এরকম স্ট্রেট ফরওয়ার্ড মানুষ হন, তারা সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা মনে প্যাচগোজ আছে, আপনার একটু ফেক হতে পছন্দ, ফেক ভিডিও পছন্দ, যারা আপনাদের বোঝাবে, আপনাদেরকে ভুল বোঝাবে যে হ্যাঁ মার্কেটটা বাড়বে, যাতে আপনারা একটু লাইক করেন, সাবস্ক্রাইব করেন, ভালো কথা বলেন, অ্যান্ড ওটা ওখানে ট্র্যাপ হয়ে যাবেন, যেটা আপনি আরভিএনএল আইআরএফসি তে হয়েছিলেন। তখন অনেক সবাইকে ভালো লাগতো, তারা হয়তো অ্যাডভাইজারও না, তারা ইউটিউবার, অনেক ভালো লাগতো যখন বলতো আরভিএন এর আইএফসি 1 লাখ ছবে, 5,000 ছবে, 10,000 ছবে, আরো 1 বছরে এতটা রিটার্ন দেবে, ভালো লাগতো। এখন আলটিমেট লস আপনারই হচ্ছে, লস কারোর হচ্ছে না, আপনারই হচ্ছে। তো ওরম যদি আপনি মানুষ হন স্ট্রেট ফরওয়ার্ড, তাহলে সাবস্ক্রাইব করতে পারেন। ঠিক আছে, 2 এপ্রিল মার্কেটের ট্যারিফের কারণে পড়বে না। আপনি বারবার ট্যারিফ বলছেন, কিন্তু ওটা আগেই ডিসকাউন্ট, কি ডিসকাউন্ট হয়ে গেছে? আমি তো কিছু ডিসকাউন্ট জানি না, মার্কেটে সারাদিন এটাই আমার অ্যাক্টিভ ইনকাম। ঠিক আছে, সারাদিন এটাই অ্যাক্টিভ ইনকাম, আমাদের এটাই চাই। আমি কারেন্টলি আপনাদের যারা আছে ক্লায়েন্টস আমাদের আছে, আমরা অনেক টাকা ম্যানেজ করি, তো ওই জন্য আমাদের এটাই আমাদের অ্যাক্টিভ ইনকাম। কি নিউজ আসছে না আসছে, কি ডিসকাউন্ট হবে? কোনো ডিসকাউন্টই কিছু হয়নি। ইন্ডিয়ার ব্যাপারে কিছু বলেই নি, বলেছে কানাডা মেক্সিকো, তাদের ব্যাপারে ডিসকাউন্টের কথা বলছেন, তাই ইন্ডিয়ার ব্যাপারে তো বলেনি। ইন্ডিয়ান মার্কেট তো এফেক্ট হবে, তাই জন্য কানাডা, মেক্সিকো, চায়না, ভেনিজুয়েলা সবে হলো, এই 4টের ব্যাপারে মেনলি বলেছে। আর ইন্ডিয়ার ব্যাপারে কোথায় কিছু বললো? আরে বলতে দিন, আগে আগে লাগাবে লাগাবে না, আগে বলতে দিন, তারপর তো কি ডিসকাউন্ট হয়ে গেছে। ইন্ডিয়ার ব্যাপারে তো আমি কথা বলছি। আরভিএনএল, দাদা আরভিএনএল 2 লাখ টাকা ইনভেস্ট করেছি, বাট বাইং রেট 587 করেছেন, আপনি বুঝবেন, বাট তাও আমি দেখিনি, বিকজ আলটিমেটলি তখন অনেকে শুনিয়েছিল, বাট এখন আমার কাছেই আসতে হয় কোশ্চেন করতে। পার্সোনালি আপনাকে বললাম না, আমি সবারকে বললাম। তাহলে এখন কি করব? লস বুক করে বের হয়ে যাব, নাকি টাকাটা খুব দরকার আছে, খুব দরকার, এই জন্যই ভাবছি কি করব। দুটো জিনিস এখানে বলার আছে। ফার্স্টে দামটা চেক করো, অ্যাপ্রক্স 600 টাকার কাছে কেনা। আরভিএনএল দাম কত চলছে? আরভিএনএল শেয়ার প্রাইস লিখলে চলে আসবে 357 চলছে। মাই গড, 357 চলছে, মানে এইসব জায়গাতে কেনা,
এরও আগে। তো মোটামুটি আপনার টাকাটা 40% ডাউন আছে। 2 লাখ টাকাটা অ্যাপ্রক্সিমেটলি আমি বললাম 75 থেকে 80 হাজার টাকা ডাউন আছে। তো 2 লাখের ভ্যালু এখন হয়ে গেছে 1.20 থেকে 1.25 এর মধ্যে, মানে -75,000 থেকে 80,000 টাকা। ইফ আই এম নট রং, এটাই পোর্টফোলিও করে দেখবেন, সেটাই হওয়ার কথা আজকের দাম হিসেবে। তো এখানে কিছুই করণীয় নেই। 2 থেকে 3টে জিনিস আছে। একটা হচ্ছে নাম্বার 1, যাদের কথা শুনে কিনেছিলেন রিয়েলিটি এক্সপোজ হয়ে গেছে, যে নিজের ইগো বাড়ছে 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 আরো বাড়বে, বলে ছেড়ে দিন, দেখা বন্ধ করে দিন এগুলো। নাম্বার 2, টাকা দরকার যদি থাকতো নিশ্চয়ই 1 বছরের মধ্যেই কিনেছেন এই প্রাইসটা যখন পেয়েছেন। স্টক মার্কেটে যে কোনো জিনিস ইনভেস্ট করবেন, স্পেশালি স্টকসে আপনি বা মিউচুয়াল ফান্ডে 5 বছরের ঊর্ধ্বে কথা ভাববেন। এই জন্য আমি বলি 1 বছর 2 বছর 3 বছর 5 বছর অব্দি আমি ইনভেস্টমেন্ট আমি ফোন করলেও নিই না। কেন? হুট করে দরকার পড়ে গেল না, টাকাটা যখন তুলতে যাবেন দেখবেন হয়তো ডাউন, তো মাইনাসে বেচতে হবে। তার জন্য 5 বছর অব্দি, ওই জন্য ব্যাংকে এফডি আছে। 5 বছরের উপরে এফডি হয় না, ওই জন্যই 5 বছর অব্দি এফডি আছে, যাতে 5 বছর অব্দি এফডি করেন, 5 বছর ঊর্ধ্বে মিউচুয়াল ফান্ডে বা স্টকসে ইনভেস্ট করেন। তো গ্রেটার দ্যান 5 ইয়ার্স যদি থাকে তাহলে আপনি ইনভেস্টমেন্ট করুন স্টক মার্কেট, শেয়ার মার্কেট, আপনি যাই বলেন, নাহলে না। নাম্বার 3 হচ্ছে, অনেকে বলছে এখান থেকে রিকভারি করবে বা কিছু। আমার মতে রিকভারি করতে 3-4-5 বছরও লেগে যেতে পারে, বা হয়তো করলেও না। কেন? 21 সালের আগে ফ্ল্যাট লাইন, 10 বছর কোনো রিটার্ন নেই, কেউ চিনতেও নেই এসব স্টকগুলো। কিন্তু তারপরে প্রমোট করে 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 পলিটিশিয়ানসরাও প্রমোট করেছে, করে 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 দামটা বাড়িয়েছে, আপনাদের ফাঁসিয়ে দিয়েছে। এফআইআই ডিআইদের কাছে আমাদের থেকেও বেশি ডেটা, সবাইকে এটা বলি। তো এফআইআই ডিআইরা জানে আপনারা কোথায় ফেসে আছেন। পাবলিকদের, যারা যারা আমার কাছে পোর্টফোলিও রিভিউ করাতে আসে, রিভিউ করানোর কথা না, বাট যারা যারা করে যে এটা এই আছে, কোন কোন মিউচুয়াল ফান্ডে এবার এগুলো ছেড়ে আমি ইনভেস্ট করবো, সবার পোর্টফোলিওতে দেখি এরকম পিএসইউ স্টকস। তো তারা জানে এইসব স্টকসে আপনারা ফেসে আছেন। তারা কি জেনে শুনে আপনাদেরকে বড়লোক বানাবে, টাকা দেবে, ইজি মানি দেবে? দি অ্যান্সার ইজ নো। তারা এইসব স্টকস আর ইনভেস্টই করবে না, ফিরে আসবেই না। জানে ইনভেস্ট করলে এগুলোর দাম বাড়বে, আপনারা ওখান থেকে এক্সিট করে যাবেন, অ্যান্ড হয়তো দাম আর বাড়বেই না, মানে এক্সিট করে যাবেন। অ্যান্ড ওই জন্য ইজি মানি তারা দেবে না। ঠিক আছে, যখন আপনারা নাজেহাল হয়ে যাবেন, দূর বা 5-7 বছর হয়ে গেল এখনো এখানে রিটার্ন নেই, বেরিয়ে যাবেন। এর থেকে এফডি করে দিতাম, অন্য স্টকে লাগে, আর ভালো লাগছে না। যখন বেরিয়ে যাবে, ওদের কাছে সেই ডেটাটাও আছে, তখন ইনভেস্টটা করবে। হয়তো টাইমটা নষ্ট হবে, আর কিছু না। এবার এটা তো আপনার উপর, আপনার খুব দরকার আছে, আপনার পার্সোনাল ব্যাপার, তো এইগুলো করা উচিত না, আমি আপনাকে জাস্ট বললাম। ইন্দাসিন ব্যাংকের প্রেডিকশন করলে ভালো হয়। এখানেও আমার দুটো জিনিস বলার আছে, এগুলো আমি লাইফ লেসন এখন বলছি, যে কি করা উচিত না উচিত। হয়তো আপনারা আমার থেকে বয়সে বড় হতে পারেন, 40, 45, 50 এরকম হতে পারেন, বাট এই মার্কেটের দিক দিয়ে আমার একটু বেশি এক্সপিরিয়েন্স আছে, কিভাবে কি করতে হয়, পয়সাটা আলটিমেটলি কি করে বানাতে হয় না আমি জানি। 60-70 বছরের বয়সে যারা বৃদ্ধ লোক আছে তাদের কাছেও দেখেছি হয়তো সারা জীবন অনেক টাকা আর্ন করেছে, এখন 5-10 লাখ টাকায় পড়ে আছে, কিছু টাকা নেই, ভুল ভাল জিনিস করে টাকা নষ্ট করেছে। ইন্দাসিন ব্যাংক, ইন্দাসিন ব্যাংক যদি আমি আসি, আচ্ছা ইন্দাসিন ব্যাংকে যাওয়ার আগে একবারে আমি চলে আসি হচ্ছে স্মল ক্যাপ অ্যান্ড মিড ক্যাপ, যদি আমি একটু দেখাতে পারি। ফার্স্টে মিড ক্যাপটা দেখাচ্ছি, মিড ক্যাপটা কি হচ্ছে না হচ্ছে। মিড ক্যাপের এখানে দেখুন, এখানে একটা জিনিস ভালো, একটাই গ্যাপ আছে, বাকি কিন্তু দেখুন এই চারটা খুব ভালো। এই যে গ্যাপ পরের দিন কিন্তু ফিল হয়ে গেছে, দেখুন গ্যাপ কিন্তু নেই মাঝখানে, এই গ্যাপটা ফিল হয়ে গেছে, একটাই গ্যাপ আছে। মিড ক্যাপের এইখানে একটা ডবল বটম বানালে খুব আমি খুশি হবে, এখানে ইনভেস্টমেন্টটা করতে পারবো 48,000-এর নিচে। অ্যান্ড স্মল ক্যাপে যদি দেখি, স্মল ক্যাপে অলমোস্ট সেম চার্ট, গ্যাপ নিফটির মতো 3-4টে গ্যাপ এখনো নেই যে ফিল হতে হবে। স্মল ক্যাপে একটাই গ্যাপ আছে, মিড ক্যাপের চার্টের মতনই সিমিলার, বাকিগুলো ফিল হয়ে গেছে। তো এটা হয়েছিল, এটা অলরেডি ফিল করে দিয়েছে, এটাও হয়েছিল, এটা পরের দিন ফিল করে দিয়েছে, তো এটা হয়তো ফিল করতে আসবে। 15,000-এর নিচে আমি বাইং অপরচুনিটি দেখছি, হয়তো আমি তখন ইনভেস্টারদের কেনাবো, বা আমরা কিনবো ভালো ভালো ফান্ডসে, জাতা স্টকস বা জাতা ফান্ডে না। আচ্ছা, এবার আমি দেখাতে চাইছিলাম যে ইন্দাসিন্দ ব্যাংক, ইন্দাসিন্দ ব্যাংক, ইন্দাসিন্দ ব্যাংক কি আছে এখান থেকে একটা জিনিস ফার্স্ট শেখার আছে, যে ডোন্ট পুট আ সিঙ্গেল স্টক ইন ওয়ান বাস্কেট। কেন? বিকজ একটাই যদি শেয়ার আপনি 10 লাখ 15 লাখ টাকা পুঁজি দিয়ে কিনে রাখতেন, তাহলে দেখুন কি অবস্থা হতো। এত বড় একটা ব্যবসা, একটা বড় একটা স্টক, ইন্দাসিন্দ ব্যাংক, আপনাদের অনেকের অ্যাকাউন্ট আছে, আপনাদের ট্রানজাকশন এফডি আছে, সেই সব ব্যাংক। তো এটা কিছু না, 6 মাস আগেই, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বরে 4-5 মাস আগেই 1400-1500 টাকার কাছে ছিল, 1500 টাকার কাছে ছিল। একদিনে দেখুন এই স্টকটা কত পার্সেন্ট পড়েছে, একদিনে এইখানে পড়েছে হচ্ছে
18%, 18.5% একদিনে পড়েছে। আবার এইখানে একদিনে কত পার্সেন্ট পড়েছে? 27%-এরও বেশি। দুদিনেই 40% এখানেই হয়ে গেল। অল ওভার যদি আমি দেখি, লাস্ট 5 মাসে কেউ ভাবতে পারবে 1500 টাকা থেকে কি হয়েছে? 1500 টাকা থেকে 55% ডাউন। লোকে বলে না ক্রিপ্টো মার্কেট এত লস হয়, বা ক্রিপ্টো মার্কেট এত ভোলাটাইল, তো স্টক মার্কেটের কি? এত বড় একটা ইন্দাসিন্দ ব্যাংকের মতো স্টক, কত কোটি কোটি টাকার ব্যবসা, তাহলে ইন্দাসিন্দ ব্যাংকের মতো তাহলে কি বলবেন? তাহলে একটা স্টক বা একটা ব্যবসা 55% পড়ে গেল। রিজন অনেকে জানেন না, রিজন হচ্ছে 1500 কোটি টাকার ব্যালেন্স শিটে দেখাতে ভুলে গেছে তারা আমাদের যে ডিপোজিটস আছে ইন্দাসিন্দ ব্যাংকে, সেই টাকাগুলো নিয়ে নাকি ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং করে লস করেছে 1500 কোটি টাকা, সেটা ব্যালেন্স শিটে শো করতে লসটা ভুলে গেছে, বা হয়তো দেখাতে চায়নি, তারা বলেছে ভুলে গেছে, তাই জন্য তারপরে নিউজ আসার পরে পুরোপুরি অনেকে এক্সিট নিয়েছেন। এই অবস্থা 5 মাস 6 মাসের মধ্যে আপনার পুঁজি পুরো 55-60% ডাউন একটা সিঙ্গেল স্টক করে দিতে পারে। এখান থেকে একটা জিনিসই শেখার, দেখুন এখান থেকে ওঠা খুব মুশকিল লাগছে আমার, ঠিক আছে, খুব মুশকিল লাগছে, উঠলে অনেক ভাগ্য লাগবে, এখন ওঠার জন্য কিছু নেই, অনেকগুলো কোয়ার্টারলি রেজাল্ট ভালো করতে হবে, তারপরে দেখা যাবে। কিন্তু ইন্দাসিন্দ ব্যাংকের প্রেডিকশন এখানে কিছু না, একই সেবি বলে দিয়েছে যে আমি রিয়েল টাইম আমি প্রেডিকশন করতে পারবো না, সবাইকে বলে দিয়েছে, সেবি সার্কুলার এসেছিল। কিন্তু এখানে একটা জিনিস এখান থেকে শেখার আছে, সেটা হচ্ছে একটাই স্টক, ওয়ান সিঙ্গেল স্টক যেন পোর্টফোলিওতে না থাকে। নাম্বার 2 মোস্ট ইম্পর্টেন্ট থিং, সবাইকে বলি, আমার অফিস আসলেও বলি, যতক্ষণ না প্রথম লাইফের 50 লাখ থেকে 1 কোটি টাকা বানাচ্ছেন ততক্ষণ নো স্টকস। এটা আপনি ভালো বললাম আপনার জন্য, খারাপ বললাম আপনি বুঝবেন, আমার কোনো ব্যাপার না, 10 বছর পর বোঝাই যাবে যে কে কোন জায়গায় আছে। বাট 50 লাখ থেকে 1 কোটি বানানো অবধি নো স্টকস। কেন নো স্টকস? অনলি মিউচুয়াল ফান্ড। এটা আমার ক্ষেত্রেও আমি ফলো করেছি, অনলি মিউচুয়াল ফান্ড। হ্যাঁ, 2-1টা স্টক আপনি মিউচুয়াল ফান্ডে যা আছে 10-20% অবধি রাখতে পারেন, 10 লাখের মিউচুয়াল ফান্ড 1 লাখের স্টক, সেটা ঠিক আছে। বাট 10 লাখের স্টক 1 লাখের মিউচুয়াল ফান্ড সেটা না। কেন? স্টকসে বাই চান্স 10 লাখের স্টকটা নেমে গিয়ে 5 লাখ হয়ে গেল, তারপরে উঠলো না, বিকজ সিঙ্গেল ব্যবসা তো, ইন্দাসিন্দ ব্যাংকের কোনো ভালো নিউজ আসলো না, আরো বাজে নিউজ আসলো, আরো পড়তে থাকবে। তো 10 বছর পরে কি হবে কেউ জানে না। টাটা মোটরস 15 সালে যা দাম ছিল 25 সালে সেম দাম, আদৌ পয়সা 10 বছর পর হবে কিনা জানেন না। বাট 10 বছর পর তো আপনার রিটায়ারমেন্ট চলে আসছে, বা 15 বছর পর তো রিটায়ারমেন্ট চলে আসছে, তখন তার অ্যাক্টিভ ইনকাম আসবে না, তখন এই পুঁজি দিয়ে করতে হবে। পুঁজি যখন তখন না বাড়ে বা কমে যায়, তখন তাহলে কি মানে কি করবেন তখন তাহলে? তো ওই জন্য মিউচুয়াল ফান্ড আমি কেন বলি, ফার্স্টে পয়সাটা আগে বানিয়ে নিন না, আপনার যেটুকু সামর্থ্য যেটুকু লাগবে আগে বানিয়ে নিন, 10 বছর সময় নিন, দেখতে দেখতে করোনা 5 বছর চলে গেল, আরো 5 বছর চলে যাবে, তো বানিয়ে নিন। কিভাবে বানাবেন? মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করুন ভালো অ্যাডভাইজার দিয়ে বা এজেন্ট দিয়ে বা ডিস্ট্রিবিউটার দিয়ে, আমাদেরও সহায়তা বা হেল্প নিতে পারেন। 10 বছরে আমরা এই এত পয়সা যাই, আমি বলে বলে ঠিক বানিয়ে দিলাম, আপনার ডিম্যাট আপনার সবকিছু আমি ঠিক বানিয়ে দিলাম, ঠিক আছে, নতুন একটা অ্যাকাউন্ট খুললেন, অনলাইন অফলাইন প্রসেস বানিয়ে দিলাম। কিন্তু এটা আমি আমার স্বার্থে বলছি না, কিন্তু এটা আমি আপনার সাথেও বলছি। কেন? দ্য রিজন বিং, এইখানে যদি এটা হয় 10 বছর রিটায়ারমেন্টের পর আপনি আর কিছু পাবেন না, তখন আপনি টেনশনে মরে যাবেন। কিন্তু যদি এটা একবার ক্রিয়েট হয়ে যায়, আস্তে আস্তে হোক, একটা মিউচুয়াল ফান্ডে 200টা স্টক থাকে, 200খানা শেয়ার থাকে, একটা থাকে না, 10টা থাকে না। তো 200টার মধ্যে যদি ডুবতে হয় মিউচুয়াল ফান্ডটাকে, তাহলে 200টা কোম্পানি বড় বড়, রিলায়েন্স, আইটিসি, টাটা স্টিল, আদানি গ্রুপ, হ্যান ত্যান সবাইকে ডুবতে হবে, এইচডিএফসি ব্যাংক, এসবিআই সবাইকে ডুবতে হবে। সেটা কি পসিবল? দি অ্যান্সার ইজ নো, পসিবল না। তো যখন পসিবল না, ওটা যদি হয় তাহলে ইন্ডিয়া পুরো দেউলিয়া হয়ে যাবে, তো সেটা পসিবল না। এখান থেকে কি হতে পারে, 10টা বাজে করতে পারে, 10টার মধ্যে একটা ইন্দাসিন্দ ব্যাংক থাকতে পারে। যখনই সেরকম কিছু হবে বাজে, তখন ফিউচারে ফান্ড ম্যানেজার আছে, ফান্ড ম্যানেজার কি করবে, 10টাকে পরে 6 মাসের রিসাভেলিং এ এটাকে বের করে দেবে, বের করে তারপরের 50টার মধ্যে যে 10টা ভালো করছে এর মধ্যে ঢুকিয়ে দেবে, এই 10টার জায়গায় 10টা, ব্যাস হয়ে গেল। তো সারাক্ষণ ভালো স্টকস, সারাক্ষণ অল্প অল্প করে 15-18 ডিপেন্ড করছে কেমন আপনি রিটার্ন পাচ্ছেন, কি কি আপনি ঠিকঠাক ফান্ড সিলেক্ট করেছেন আপনার গোল হিসেবে, এরকম রিটার্ন অল্প 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 পেতে থাকবেন। তাড়াতাড়ি বড়লোক হওয়ার চক্কর অনেকে সারা জীবন বড়লোকই হতে পারেনি, উল্টে টাইম নষ্ট হয়ে গেছে, উল্টে ইনকাম বন্ধ হয়ে গেছে তাদের রিটায়ারমেন্টের পরে, আঙুল কামড়াতে হয়েছে লাস্টে, আর কিছু না। ভগবানের কাছে প্রার্থনা, কিছুভাবে আমার এই মাসটা চালিয়ে দাও। কেন করবো যখন আমার কাছে পয়সা আছে, আমি করে নি। এই 1 কোটি টাকা বা 1.5 কোটি হয়ে গেল না, 50 লাখ মিউচুয়াল ফান্ড থেকে বের করে দিন, আপনি 50 লাখ দিয়ে যা খুশি করুন, 50 লাখ দিয়ে আপনি ক্রিপ্টো করুন, যান স্টক তো ছেড়ে দিন, ক্রিপ্টো করুন, কিন্তু 1 কোটি টাকাটা অ্যাটলিস্ট বানিয়ে রাখুন, ওখান থেকে অ্যাটলিস্ট 80,000 70,000 টাকা করে এসডব্লিউ নিয়ে সংসার চালিয়ে নিতে পারবেন সারা জীবন,
অ্যান্ড ওটাও বাড়তে থাকবে পুঁজিটা। যদি আমি এটা বাজে বলে থাকি আমাকে বলবেন, যারা এক্সপিরিয়েন্স আছে আমার থেকে বেশিরভাগ যারা বড় আছেন বয়সে তারা বলবেন আমি বাজে বলে থাকি কি না, বিকজ আমি আমার লাইফে 60 থেকে 70 সবার সাথে কথা বলেছি, আমি দেখেছি যে এই করে অনেকে টাকা নষ্ট করেছে অ্যান্ড টাকা জমাতেই পারেনি আলটিমেটলি। আমার এজ 47, আমি 24 থেকে এসআইপি স্টার্ট করেছি, আমার প্রচুর লস হয়েছে, অ্যাপ্রক্স সিএজিআর -24% পার মান্থ 21,000 টাকা এসআইপি করি। 21,000 টাকা এসআইপি ডাজেন্ট ম্যাটার, আপনার ফান্ড সিলেকশনটা ম্যাটার করে। আপনি যদি কোয়ান্ট স্মল ক্যাপ বা কোনো এইচডিএফসি ডিফেন্স ফান্ড, যে কোনো ডিফেন্স ফান্ড, যে কোনো আদিত্য বিল্ডার ফান্ড, যে কোনো পিএসইউ ফান্ড, ধরুন পরাগপাড়ি ফ্লেক্সি, যেখানে সবাই ঢুকছে, মতিলাল মিড ক্যাপ সবাই ঢুকছে, সেই সব ফান্ড যদি নিয়ে রাখেন তাহলে এক্সপেক্ট করবেন না যে কোনোদিন ভালো রিটার্ন আনে বলে ফিউচারে আসবে, যেটা আগে হয়ে গেছে হয়ে গেছে। আরে ডিফেন্স ফান্ডও তো 2 বছর হেভি টাকা রিটার্ন দিয়েছে 100-150%, তার মানে কি এটা ঠিক যে এটা রেখে দিলে আবার রিটার্ন দেবে? দি অ্যানসার ইজ নো, হয়তো উঠবেই না। সবাই জানে ওর মধ্যে সবার অ্যালোকেশন আছে, কেউ ইনভেস্টই করবে না বড় প্লেয়ারের ওখানে, তো ইজি মানি পাবেন না ওখানে। তো পোর্টফোলিও চেঞ্জ করতে হয়, এগুলো ভেবে চিন্তে করা উচিত। আমি 2007 থেকে মার্কেটে ইনভেস্ট করি, আমার এজ 49। অনেক বাজে কমেন্ট দেখছি, এটা আগের ভিডিওর কমেন্ট, ঠিক আছে, আমার কোনো ফারাক পড়েনি এখানে, তাই জন্য এই সেম টপিক নিয়ে আবার ভিডিও করছি। বাট আমি বলবো মার্কেটে ডাউন হোক না হোক তোমার অ্যানালিস খুব ভালো, থ্যাংক ইউ। 2008 সালের ক্র্যাশে আমি নিউ ইনভেস্টর ছিলাম, তাই কাজে লাগাতে পারিনি। 2020 মার্কেট ফলে আই এম এনজয়িং, ভেরি গুড। যদি এই ম্যাচুরিটিটা আপনার মধ্যে চলে আসে 10-15 বছর মার্কেট দেখার পরে, স্পেশালি আমি মনে করি 5-7 বছর মার্কেট দেখলে ম্যাচুরিটি চলে আসে সবার, অ্যান্ড মার্কেট যে শক অ্যাবজর্পশন, এই ফেজটা যে কারেকশন ফেজটা থাকে, এটা অ্যাবজর্ভ করতে গেলে আপনি শিখে গেলে আপনি একদম মার্কেটে পয়সা বানাবেনই বানাবেন, ঠিক আছে। তো একটা যে এক্সপিরিয়েন্স, যে 2007 মানে আমার থেকেও বেশি এক্সপিরিয়েন্স, বিকজ আমার তখন 5 বছরের বয়স মোটে। তো আপনি যে আমাকে বলেছেন, রাদার দেন যারা নিউ এসছে তারা আমাকে বাজে বলেছে, আপনি যে আমাকে ভালো বলেছেন জাস্ট বিকজ আমি বলেছি মার্কেট বাড়ার সময় মার্কেট পড়বে পরের মাসে, এটা একটা এক্সপিরিয়েন্স যে আছে সেই একটা বোঝে যে আরেকজন এক্সপিরিয়েন্স যে মানুষ আছে তার কাছে, ঠিক আছে। যাই হোক, এবার সেটা দেখা যাবে, টাইম আমাদের বলে দেবে কি হয় না হয়। স্টক মার্কেটকে কেউ প্রেডিক্ট করতে পারে না, কেউ স্টক মার্কেটের উপরে না, সেটা আমি বলবো। এবার ইন কেস যদি আপনার কোনো এরকম থাকে যে লস হচ্ছে, আমি পারছি না নিজে থেকে, আমার সময় হচ্ছে না বা কিছু, তো আমার এখানে দেখিয়ে দিচ্ছি আমি একবার, আমার এখানের লাইসেন্স নাম্বার আছে ফান্ড সিলেকশন বা ফান্ড ম্যানেজমেন্টের জন্য, সিলেকশন বলতে পারি আমি সেটা। এখানে আপনি এমফির ওয়েবসাইটে গিয়ে লিখতে পারেন নাম্বার ARN 300613, গিয়ে এখানে ক্লিক করে দেবেন, আমার নাম সব চলে আসবে, ঠিক আছে। তো সোম থেকে শনি রাত 8টা থেকে 10টার মধ্যে এই স্পেশাল টাইমিং, এটা আমার পার্সোনাল নাম্বার 7003684863, রাজ কর্মকার পার্সোনাল নাম্বার। সবাই বিজি পাবেন হয়তো, বাট আমরা কল ব্যাক সবাইকে রাত 11:30টার মধ্যে করিনি, কোনো টেনশনের কিছু নেই। আর একটা নাম্বার দেওয়া আছে, সেটা হচ্ছে কৌশিক পল, ঠিক আছে, আমার পার্টনারের। তো সেই ক্ষেত্রে দুজনের মধ্যে কাউকে একটা কন্ট্যাক্ট করবেন, আমাকে না পেলে ওকে, করে আপনারা অনলাইনে স্টার্ট করতে চাইলে, যদি ইনভেস্টমেন্ট চান যে 10 বছর আমি রাজের উপর ছেড়ে দিলাম, রাজ যা বলবে সেটাও হবে, অ্যান্ড সেই হিসেবে ফান্ডটা আমার বাড়বে। প্রথম 1 কোটি টাকা অবধি করিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের থাকবে, ততদিন আমরা আপনার সাথে থাকবো। তো সেই ক্ষেত্রে অফলাইনে ভিজিট করে আপনি অ্যাকাউন্ট খুলে সব কিছু ডিটেলস নিয়ে করতে পারেন, ফোন করে ডিটেলস নিয়ে। অ্যান্ড অনলাইনে যদি করতে হয় আমাকে ফোন করলেন, আমি বলে দেবো কী কী লাগবে, প্যান কার্ড, ইমেল আইডি, ফোন নাম্বার লাগলো, তারপরে আমাদের দিক দিয়ে আরও ফোন যাবে, গিয়ে সব কিছু রেডি আমরাই করালাম, করিয়ে আপনাকে আমি ফান্ড সিলেক্ট করে তারপরে আমি স্টার্ট করালাম। মাঝে মাঝে যখন যা আমরা মনিটর করবো, সুইচ করতে হবে, চেঞ্জ করতে হবে, কখন কি ডাউন হবে সেটা আগে থেকে বলে আমি ফান্ডটা রেডি করে রাখলাম আপনাদের, তখন ইনভেস্টমেন্ট করালাম র্যান্ডামলি। এই সব সময় আমি আপে রেজিস্ট্যান্সের কাছে ইনভেস্টমেন্টটা করাচ্ছি না। একটা বড় বিষয় হচ্ছে, আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে আপনাকে লাস্ট অবধি থাকার এটাই বিষয়, যে আমরা কি বলেছিলাম যে মার্কেটটা যখন ডাউন হচ্ছিল 22,000-এর কাছে, সবাইকে আমরা অলরেডি কিন্তু ইনভেস্টমেন্ট করিয়েছি, 50% অ্যামাউন্ট অফ ইনভেস্টমেন্ট করিয়েছি। এরপরে যখন উঠছিল, তখন যখন মার্কেটে সবার কাছে টাকা ছিল যে উঠছে এবার ইনভেস্টমেন্ট লাগিয়ে দাও রাজ, যারা আমার ক্লায়েন্টস, তখন আমি পজ করিয়েছি, অলরেডি ইনভেস্টমেন্ট করানো আছে। এখানে ধরুন 1 লাখের মধ্যে 50,000 টাকা ইনভেস্টমেন্ট আছে, 50%, বাকি 50,000 টাকা হোল্ডে রেখেছি। কেন? এইখানে আমি 50,000 টাকা মেরে অ্যাভারেজিংটা এখানে আমি করতে চাই না। যদি এখান থেকে আমার অ্যানালিসিস ভুলও যায়, আমার উপরে গেল, তাহলে এই 50-এর উপর তো প্রফিট আমি দেখতে পাচ্ছি, এখানে একটা আমার উইন হয়ে গেল। আর যদি এখান থেকে অ্যানালিসিস ঠিক হয়ে যায়, যদি এখানে ডাউন যায়, আমি 50,000 টাকা এই আরও নিচে লাগিয়ে আরও ভালো অ্যাভারেজ করে দেবো, তাহলে যখন বাড়বে তখন এটাও প্লাস হবে।
তো আইদার এটা শুধু প্লাস হচ্ছে আর এটা প্লাস হচ্ছে। যদি এইটা শুধু হয়ে যায় আমি পরে এসটিপি করিয়ে দেবো, সরি। আর যদি এইটা হয় তাহলে দুটোর উপরই আমার পুরোটার উপর প্লাস হচ্ছে। তো দুটোরই আমার উইন উইন সিচুয়েশন ক্রিয়েট করে রাখতে হবে, এরকম করে ইনভেস্টমেন্টটা করতে হয়। আজকের জন্য এটুকুই রাখছি। পরের দিন আবার কি টপিকের উপর ভিডিও করবো কোনো কমেন্ট থাকলে নিচে জানাবেন, আপনাদের কমেন্ট আমি নিয়ে নেবো। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।